সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। Good evening, everyone. Welcome to the Ivan Stand-Up Comedy Show, which is basically me, Ivan. আপনারা এখানে সবাই আমাকে চেনেন? হাত তুলেন তো, কে কে চেনেন? না ওয়েট, কে কে আমার শো আগে দেখেছেন তারা হাত তুলেন। ভেরি গুড, অলমোস্ট সবাই। শুধু আপনি আমার শো আগে কখনো দেখেন নাই। কি নাম আপনার? রায়হান। রায়হান। তো রায়হান, আপনি ফার্স্ট টাইম আমার শো দেখতে আসছেন। ট্রাস্ট মি ব্রাদার, আজকের পর আপনি আপনার বাপের পকেটের টাকা চুরি করে হলো আমার নেক্সট শোর টিকিট কেটে আমাকে দেখতে আসবেন। আচ্ছা বলেন তো, ডিম আগে আসছিল নাকি মুরগি আগে আসছে? ডিম 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 এটার উত্তর আজ পর্যন্ত কেউ এক্স্যাক্টলি দিতে পারে নাই। আপনারাও পারবেন না, আমিও পারবো না। এবার এক লোক মুরগির একটা ফার্ম দিছে, সো তার অনেকগুলো মুরগি, বাট লোকটার একটাই আফসোস যে কেউ না ঠিকঠাক মতো ডিম দিচ্ছিল না। সো সে সবগুলো মুরগিকে একত্রিত করলো এবং বলল যে আপনারা যদি প্রত্যেকে প্রতিদিন 3টা করে ডিম না দেন তাহলে আপনাদেরকে জবাই করে ফেলা হবে। আমার যোগ এখনো শুরু হয় নাই। তারপরের দিন থেকে সবাই ডিম দেওয়া শুরু করলো। একজন 5টা, একজন 10টা, একজন 11টা এরকম ডিম দেওয়া শুরু করলো। কিন্তু একটা মুরগি শুধু একটাই ডিম দিল। কেন? সাথে সাথে ওকে ধরে জবাই করতে নিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে মুরগিটা বলছে, স্যার প্লিজ আমাকে একটাবার এক্সপ্লেইন করার সুযোগ দেন। তখন বললো, হ্যাঁ ঠিক আছে বল, কি বলবি? তখন মুরগিটা বললো, স্যার বিশ্বাস করেন আমি একটা মোরগ, এর থেকে বেশি ডিম দেওয়া আমার পক্ষে সম্ভব না, অনেক কষ্টে একটা ডিম দিচ্ছি। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আপনি এই যে বাংলাদেশের একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে প্রথমবার কানাডাতে শো করতে যাচ্ছেন, এটাতে আপনার অনুভূতিটা কি আসলে? অনুভূতি তো বলে বোঝাতে পারবো না। আই থিঙ্ক ইটস গোনা বি আ লাভলি এক্সপেরিয়েন্স বিকজ আই এম দ্য ফার্স্ট বাংলাদেশি স্ট্যান্ড আপ কমেডিয়ান যে হচ্ছে কানাডাতে শো করতে যাচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে এটা আমার এক্সকিউজ মি একটা। আরে ভাই, আপনি কি বুঝতে পারছেন আপনার ফোনটা আমি বারবার কেটে দিচ্ছি, তার মানে আমি বিজি আছি? আপনি বারবার আমাকে কল দিচ্ছেন কেন? আশ্চর্য, সেন্স নাই নাকি আপনার? আপনি টেক্সট করেন, আপনার যদি খুব ইম্পর্টেন্ট হয় তাহলে আপনি টেক্সট করেন, আমি রিপ্লাই দিব আপনাকে। আমি ভাইয়া না, আমি আপু। আর আমার হাতে সময় খুব কম। আপনার রিপ্লাই দেখার মতো সময় আমার কাছে নেই। আমি 6 তলা ছাদে বসে আছি। আজ খুব সুন্দর করে সেজেছি। আর আমার হাতে 1 কাপ কফি আছে। এই কফিটা শেষ হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আমি পৃথিবীর বুকে আছি। কফিটা শেষ হওয়া মাত্রই আমি 6 তলা থেকে লাফ দিব। হোয়াট? আপনার সেন্স অফ হিউমার তো খুবই ভালো, ইনফ্যাক্ট আমার থেকেও ভালো। আপনার তো উচিত স্ট্যান্ড আপ কমেডি করা, দর্শকের ভালো রেসপন্স পাবেন। আপনার কি মনে হচ্ছে আমি কমেডি করছি? জি, এবং আমার মনে হয় আপনি খুব বাজে কমেডি করছেন। আপনার মাথায়ও সমস্যা আছে। ট্রাস্ট মি, I'm not lying. Goodbye. হোয়াট? শোনেন আপনি, হ্যালো, জি ভাইয়া, অনুভূতিটা? What the hell?
ভাইয়া অনুভূতিটা হ্যাঁ অনুভূতিটা ভাইয়া কিসের অনুভূতি? এই যে কানাডাতে শো করতে যাচ্ছেন। আমি তাহলে ইভান সাহেব, আপনি মেয়েটাকে চেনেন না? না, আমি মেয়েটাকে চিনি না, ও তাই কখনো দেখিও নাই। শিওর? ওভার শিওর। দেখুন ইভান সাহেব, বাংলাদেশ পুলিশ এখন কতটা অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে আপনার বোধহয় ধারণাই নেই। এনিওয়ে, আমি আপনাকে একটু হেল্প করি। দেখুন তো এই ছবিটা চিনতে পারেন কিনা? কি কিছু মনে পড়ছে? দেখুন স্যার, আমি একজন পাবলিক ফিগার, সে কারণে অনেক মানুষই আসে আমার সাথে ছবি তুলতে, আমি তাদের আবদার পূরণ করার জন্য ছবি তুলি, বাট আই ক্যানট এক্স্যাক্টলি রিকল যে কখন এই মেয়েটার সাথে আমি ছবি তুলেছিলাম। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আপনাকে আরেকটু সাহায্য করার চেষ্টা করি। দেখুন, আমাদের কাছে গত 15 দিনের আপনার ফোন কলের একটা লিস্ট আছে। নাম্বারটা থেকে আপনি কয়েকবার ফোনটা ধরেছেন, এই যে শেষে নাম্বারটা আপনারা ব্লক করে দিয়েছেন। দেখুন, কি আশ্চর্য, আমার কাছে বিভিন্ন সময় কল আসে, আমাদের তো আর এজেন্ট নাই, তো ডিরেক্ট কল আমাদেরকেই দেয়, নাম্বার ম্যানেজ করে ফেলে, সময়ের কোনো ঠিক ঠিকানা নাই, রাত বিরাতে ফোন দেয়, উদ্ভট উদ্ভট কথাবার্তা বলে, তো ডিস্টার্ব ফিল করে হয়তো বা ব্লক করে দিয়েছি। এখন এই নাম্বার কি আর মুখস্থ করে বসে আছি নাকি আমি? ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি তো আবার পাবলিক ফিগার, আপনাকে মানুষ ফোন দিতেই পারে, আপনি ডিস্টার্ব হতেই পারেন, আপনি নাম্বার ব্লক করে দিতেই পারেন, কিন্তু আপনি কি জানেন এই নাম্বারটা কার? কার? এই নাম্বারটা হচ্ছে সেই মেয়েটার যে আপনার শো চলাকালীন সুইসাইড করেছিল। ও, আপনাকে তো আসল খবরটাই দেওয়া হয়নি। ওই মেয়েটা 3 মাসের প্রেগনেন্ট ছিল। হোয়াট? ইভান সাহেব, আমি খুব মানে অনেস্ট টাইপের লোক, আমি খুব চেষ্টা করি মানুষকে সাহায্য করার জন্য। আপনি আমাকে সত্যটা বলুন, আমি হয়তো আপনাকে হেল্প করবো, আদারওয়াইজ আমি কিন্তু কথা। Excuse me, officer. You cannot talk to him like this. আপনি? আমি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, ইজ মাই ক্লায়েন্ট। এই নিন ওর বের পেপার। ইভান সাহেব, আপনার বেল হয়ে গেছে, আপনি আসতে পারেন। আর শুনুন শুনুন, আপনার বেল হয়ে গেছে তার মানে এই না যে আপনি আমার নজর থেকে বেরিয়ে যাচ্ছেন। একটা কথা খুব ভালো করে শুনে রাখুন, আপনি আমার অনুমতি ছাড়া এই শহরের বাইরে একটা পাও দেবেন না। স্যার, আপনি শুনে খুব খুশি হবেন যে আই এম দ্য ফার্স্ট স্ট্যান্ড আপ কমেডিয়ান যার নামে কানাডাতে একটা শো হচ্ছে। সো আই হ্যাভ টু বি দেয়ার। আগামী 10 তারিখে আমার ফ্লাইট।
আমি বোধহয় আপনাকে কথাটা বোঝাতে পারিনি, অথবা আপনি বুঝতে পারেননি। আমি আপনাকে বলেছি আপনি এই শহরের বাইরে একটা পাও দেবেন না। দেশের বাইরে তো দূরের কথা। অফিসার, কোর্ট উইল ডিসাইড ইট। চলো। ভাবনার জগতে সব সম্ভব। ধরুন আপনি ভাবলেন আপনি ফিরনি খাবেন, ফিরনি হাজির। এটা কিন্তু ভাবনা না, একদম রিয়েল। তীর ফিরনি, এত সহজে এত মজার ফিরনি ভাবা যায়? ইভান, উই নিড টু টক। বলো। দেখ, তোকে পুলিশ অ্যারেস্ট করার পর থেকে তোকে ছাড়ানো পর্যন্ত এই কয়েক ঘন্টা আমি কোথায় কোথায় গিয়েছি, কি কি করেছি, সেগুলো বলে আমি তোর কাছে হিরো সাজতে চাই না। বাট তোর ভাই হিসেবে এবং তোর লয়ার হিসেবে আমার কিন্তু জানার অধিকার আছে পুরো ঘটনাটা কি ঘটেছিল। বল। বাই এনি চান্স ভাইয়া তুই কি আমাকে অবিশ্বাস করতেছিস? আরে বিশ্বাস অবিশ্বাসের কথা বলছি না এখানে। তুই বুঝতে পারছিস না তুই কত বড় একটা ঝামেলার মধ্যে ফেসে গেছিস। দেখ, ভাই হিসেবে আমার সাথে শেয়ার কর। না শেয়ার করলে আমি কি করে সবকিছু ম্যানেজ করবো বল? ভাইয়া ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমি কোন জিনিসটা তোর কাছে লুকাইছি বল? প্রথম প্রেম, প্রথম স্কুল বাঙ্ক করা, প্রথম সিগারেট খাওয়া, ইনফ্যাক্ট প্রথম সালমান শাহ সিনেমা দেখতে যাওয়া, ওটাও তো আমি লুকাই লুকাই গেছি, কিন্তু তোকে বলে গেছি। তো তোর কাছে মনে হয় যে এত বড় একটা জিনিস আমি তোর কাছ থেকে লুকাবো? দেখ, আমি সেটা মিন করতে চাইনি, বাট মানুষ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে রহস্যময় প্রাণী। দেখ ইভান, আমি তোর লয়ার হিসেবে বলছি, আমি যদি পুরো ঘটনাটা ক্লিয়ার না হই, না জানি, তাহলে তোকে আমি কোর্টে কি করে নির্দোষ প্রমাণ করব বল? আমাকে তো জানতে হবে পুরো ব্যাপারটা। আরে ঘোড়ার ডিম, আমি নিজেই তো কিছু জানি না। হুট করে আমার শোয়ের মাঝখানে অচেনা একটা মেয়ে আমাকে কল দিয়ে বললো যে সুইসাইড করবে, এন্ড লিটারালি সে সুইসাইড করলো। হোয়াট দ্য হেল, লাইফ এত সস্তা। কিন্তু এটার সাথে আমার লিঙ্ক কোথায়? আমি মানে হাউ এম আই ইভেন কানেক্টেড টু দিস? এন্ড ইউ নো হোয়াটস দ্য ওয়ার্স্ট পার্ট? এটা 3 মাসের প্রেগনেন্ট ছিল সে। শুধু তাই না, এর চেয়ে ভয়াবহ ঘটনা ঘটছে। তুই কি জানিস অনলাইনে তোর নাম লিখে সার্চ দিলে পপুলারে তুই সবচেয়ে টপে আছিস এখন? হ্যাঁ, তোর আশেপাশে কোনো ফিল্ম স্টার নেই, কোনো ক্রিকেট স্টার নেই, অ্যান্ড ইভেন সোশ্যাল ইনফ্লুয়েন্সারও নেই। বাহ, তাহলে তো তোর খুশি হওয়ার কথা। কারণ আমি সারা জীবন কন্টেন্ট বানাই, যেটা করতে পারি না সেটা রাতারাতি হয়ে গেল। ভাইয়া, নেগেটিভ মার্কেটিং ইজ অলসো মার্কেটিং। না রে, এ ধরনের কথা বলিস না। তুই জানিস না কত ভয়াবহ দিকে যাচ্ছে পুরো বিষয়টা। অলরেডি প্ল্যান করে ফেলেছে মানুষজন, আগামীকাল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে, তোর বিচার চাই বলে ঘেরাও করবে। হোয়াট? আমি পড়েছি মুশকিলে, কিভাবে কি হবে। শোন, সামনে ডান দিকে চলে যা। ডানে যাবো কেন? ডানে তো আমার বাসা না। হ্যাঁ, ডানে আমার বাড়ি। কারণ তুই তোর বাড়িতে যাচ্ছিস না আমার বাড়িতে যাচ্ছিস। তোর বাড়ির সামনে কয়েকশো মানুষ ঘিরে রেখেছে, তোকে পেলে একটা আক্রমণ করে বসবে। বুঝতে তো পারছিস না কত ভয়াবহ অবস্থার মধ্যে আছিস। শোন, আগামী কয়েকটা দিন আমার বাসায় গৃহবন্ধু হিসেবে থাকতে হবে তোর, কিছু করার নেই। ইয়েস, আই মিন ইট, প্লিজ গো। আঙ্কেল আন্টি আমাকে অনেকবার কল দিয়ে ফেলেছে, ওনারা ভীষণ টেনশনে আছে। কেন করলে এরকম? আমার অপরাধটা কি ছিল? তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আমি অনেকবার তোমার সাথে কথা বলার চেষ্টা করেছি, অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তুমি যদি একটাবার আমার সাথে কথা বলতে, তাহলে হয়তো অজানা কাজ করে।
ইভান, ইভান উঠেছিস? ইভান, ইভান একটু নিচে আয় তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি কে? বয়। আরে দারোয়ান সকাল থেকে কয়েকবার ইন্টারকম কল দিছে, এক লোক নাকি আমার সাথে দেখা করতে চায়, মানে উনি। তো আমি ফার্স্টে বলছিলাম যে আমি এখন পারবো না, ব্যস্ত আছি, পরে। তো উনি নাকি অনেক অনুরোধ করছে। পরে আমি নিচে নামলাম, নামার পরে ওনার কাছে শুনলাম উনি আসলে আমার সাথে দেখা করতে চায় না, দেখা করতে চায় তোর সাথে। কি যেন নাম ভাই আপনার? মন্টু মিয়া। হ্যাঁ, মন্টু মিয়া। পরে অনেক করে ধরলো, দেন আমি উপরে নিয়ে এলাম। তো অনেক আগেই এসছি, কিন্তু তুই ঘুমোচ্ছিলি দেখে তোকে ডাকিনি। কেন আসছেন মন্টু মিয়া? স্যার, আমার যেন এই জিনিসটা আপনার দেওয়ার জন্য আমাদের দায়িত্ব দিচ্ছে। এই জিনিসটা আপনার কাছে দিতে আসছি, আপনি এটা দেন। কোন আম্মা জান? লোক নাম দেন। মানে যিনি ছাদ থেকে পড়ে মারা গেছে উনি? জি জি স্যার। আপনি কিভাবে চেনেন ওনাকে? আমি ধরে স্যার ভালো করে চিনি স্যার, অনেক দিন ধরে চিনি স্যার। ও সম্ভব ভালো একজন মানুষ ছিল স্যার। আমারে খুব মায়া করতো স্যার। আম্মা জান হঠাৎ করে আমার ফোন দিল, আপনি কই, তাড়াতাড়ি আমার হোস্টেলের সামনে আসেন। আমি স্যার তার ফোন পেয়ে সঙ্গে সঙ্গে চলে গেছি। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ঘটনা, কি সমস্যা? আপনি এত বারবার করে ফোন দিতেছেন, আর আপনার এরকম লাগতেছে কেন? কোনো ঝামেলা হয়েছে আপা? আমার একটা কাজ করে দিতে পারবেন? কি যে কোন, আপনি কইবেন কাজের কথা? আরে আপনার লাগে আমার জীবন দিতে পারি। এই খামটা এই ঠিকানায় পৌঁছে দিতে পারবেন? আপাই যে কি কোন, ঠিকানা লেখা আছে, পৌঁছে দেওয়া কি কোনো ব্যাপার? খামের ভিতরে আছে কি? এটার মধ্যে একটা চিঠি আছে, বুঝছেন? আপনি এই লোকটার হাতে দিবেন, না হলে অনেক ঝামেলা হয়ে যাবে। এই চিঠিটা ওনার হাতে দিয়েন। হ্যাঁ, জি আপা। ৭৭ পি পূর্বরামপুরা, রামপুরা, ঢাকা। কোনো অসুবিধা নাই। এই চিঠি আমার জীবন থাকতে ওনার হাত ছাড়া অন্য কোথাও যাবে না, এই বিষয়ে আপনাকে নিশ্চিন্ত থাকতে পারেন। আপনার মনটা কি খুব বেশি খারাপ? আপনার সব ঠিকঠাক তো আপা? আপনার জানি কেমন লাগতেছে আপা? আপনি ভালো থাকেন। তা তো বুঝলাম, কিন্তু মন্টু মিয়া, জি। আপনার কাছে তো ইভানের বাসার ঠিকানা ছিল, সেখানে না যে আপনি আমার বাসার ঠিকানা খুঁজে বের করে রেখে আসছেন কেন? আরে প্যাচ তো এখানেই লেগে গেছে স্যার। আপায় নিজ হাতে এই স্যারের বাসার ঠিকানা লিখে দিছে। আমি সেই ঠিকানা নিয়ে স্যারের বাসায়ও গেছি স্যার। যে দেখি পুলিশ, ঝামেলা, এরপর তো থানা। স্যার যখন থানার ভিতরে ছিল, আমি তখন স্যার বাইরে বসে বসে অপেক্ষা করতেছিলাম স্যার। আপনি আইলেন, আপনি যাওয়ার পর তো ওই স্যারে আপনার সঙ্গে একসাথে আসলো, আপনারা গাড়ি নিয়ে চলে আসলেন। আমিও স্যার ওই সিএনজি নিয়ে সোজা এই আপনাকে বাড়ির গেটে। তারপরে এই দারোয়ানের লোকে এই যে এতক্ষণ স্যার আমি বসে রয়েছি। আমার কথা যদি বিশ্বাস না হয় দারোয়ানের জিজ্ঞেস করে দেখতে পারছি। ঠিক আছে। আচ্ছা মন্টু মিয়া, জি। আপনাকে যদি পরবর্তীতে কোনো কাজে দরকার হয়, তাহলে আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা কি? জি স্যার। আপনি কি চান না আপনার লাবণী মায়ের যে একটা হত্যা হয়েছে, এই হত্যার সুষ্ঠু বিচার হোক? এরকম একজন সৎ মানুষ, এরকম একজন ভালো মনের মানুষ এইভাবে সে মরবে কেন স্যার? যার জন্য, যে কারণে তার মৃত্যু হয়েছে স্যার, তার একটা সুষ্ঠু বিচার হোক স্যার। আমার যদি আপনার কোনো প্রয়োজন লাগে,
মানে আমারই কোনো দরকার হয় স্যার, এই যে হিরে স্যার আমার মোবাইল নাম্বার, যদি কোনো কারণে স্যার ফোনে আমরা না পান তাহলে স্যার দয়া করে এই কলমপুর বসতে যাইবেন। যে কাউরে বললেই হইব যে এই মন্টু সিএনজি ড্রাইভার একটু ডেকে দাও, আমার ডেকে দিব স্যার, আমার বাড়ি চাই আপনি করে নিয়ে দেব স্যার। আসি স্যার, আসসালামু আলাইকুম। ডায়েরির ছেঁড়া পাতাগুলো যদি আপনার হাতে এসে থাকে, তার মানে মন্টু মিয়া তার কাজটি একদম ঠিক মতো করেছে। আমি মন্টু মিয়াকে কিভাবে চিনি সে প্রসঙ্গে পরে আসছি, আগে আমার পরিচয়টা দিই। আমি লুবনা রহমান, বাবা মায়ের খুব আদরের মেয়ে। জীবনটা একেবারে রূপকথার মতো হতে পারত, কিন্তু হয়নি। ওই যে বলে না, মানুষের জীবনে সুখ সয় না। হঠাৎ আমার জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। কি রে লুবনা, তুই যে আজকে দুপুরে খেলি না, খাবারগুলো নষ্ট হয়ে গেল না? আপু আমি তো রোজা। রোজা? আজকে আবার কিসের রোজা? আজকে বৃহস্পতিবার আর আমার মায়ের মৃত্যুবার্ষিকী। আন্টি নেই, আমি জানতাম তোর বাবা নেই, কিন্তু আন্টি মারা গেছে রোজা জানতাম না রে। আম্মু ক্যান্সারে মারা যান। বাবার যখন ক্যান্সার ধরা পড়ে তখন একদম লাস্ট স্টেজ ছিল, আমাদের কিছু করার সুযোগ ছিল না। আর মার যখন ক্যান্সার ধরা পড়ে তখন সবকিছু করে ফেললাম, তাও মাকে বাঁচাতে পারলাম না। আরে মনে কষ্ট নিস না। কষ্ট নিচ্ছে না, মার কেমোথেরাপি দিতে দিতে আমাদের সব ফুরিয়ে যায়। তাও যদি মাকে ধরে রাখতে পারতাম। কিন্তু মা চলে যাওয়ার আগে আমার মা কেন জানি বুঝতে পেরেছিলেন। তার সকল গয়না আমাকে দিয়ে যান এবং আমাকে বলে গেছিলেন পৃথিবী উল্টে যাক, যাতে গয়নাগুলো আমার হাতছাড়া না হয়। আমার মামনি বুঝতে পেরেছিলেন যে আমার সামনে কি দিন আসতে চলেছে। এই আপু, তুমি ইভেন্টের কাজ করবে? পার ডে 1000 টাকা। আমি তো করি, 20 দিন কাজ করলে 20,000 টাকা। খারাপ না কিন্তু। পার ডে 1000 টাকা করে দেয়? বাহ, কিন্তু আমাকে ইভেন্টের কাজ কে জোগাড় করে দেবে? আরে আমি আছি তো, আমি তো করি। আমি তোমাকে লিংক খুঁজে দিব। তাহলে দাও। ওকে। কি রে, তারপর মন খারাপ কেন? কি হয়েছে তোর বলতো? মন খারাপ না, টেনশনে আছি। আমি যে বাসায় যে টিউশনি করাতাম না, আজকে তো মাত্র মাসের প্রথম দিক। ওনাদের আজকে আমার বেতনটা দেওয়ার কথা ছিল, না দিয়ে হুট করে বিদেশে চলে গেছে 2 সপ্তাহের জন্য। এখন এই 2 সপ্তাহ আমি কিভাবে চলবো, কিভাবে এখানে ভাড়া দিব, কি করবো বুঝে উঠতে পারছি না। আমার হাতে একদমই টাকা নাই। চিন্তা করিস না, একটা ব্যবস্থা হয়েই যাবে। টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে বোকা। কি ঠিক হবে? কিছুই তো ঠিক হচ্ছে না। আমি ভাবছিলাম কি, আমার মার গয়না থেকে কিছু গয়না বিক্রি করে যদি কিছু টাকা পাওয়া যেত। কি বলিস তুই এগুলা? এগুলো হচ্ছে তোর মার শেষ ভরসা, এগুলো তুই কেন বিক্রি করবি? এটা করিস না, একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আমার আসলে চলার মতো কোনো টাকা নাই।
আমার কাছে 100 টাকাও নাই। আচ্ছা ঠিক আছে, চল তাহলে, আমার পরিচিত একটা দোকান আছে, তোকে ওখানে নিয়ে যাই। ওখানে গেলে তুই বাইরের থেকে খুব ভালো দাম পাবি, ঠিক আছে? তাহলে কি আজই যাবে? হ্যাঁ যাও যে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রেডি হয়ে নে। হ্যাঁ ইফতারের আগে ফিরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। থ্যাংক ইউ আপু, তুমি না হলে আমি এত বেটার ডিল, এত ভালো প্রাইসে কখনো এটা বিক্রি করতে পারতাম না। আমি তো তোকে আগেই বলেছিলাম যে এই দোকানে সেল করলে তুই ভালো প্রাইস পাবি, সেজন্যই তো আমি ওখানে নিয়ে গিয়েছিলাম তোকে। একটা রিক্সা নেই? না না, রিক্সা নেওয়া যাবে না, আমাদের কাছে এতগুলো টাকা না। চল আমরা একটা সিএনজি নিয়ে চলে যাই, ঠিক আছে? চল। আই সিএনজি, আয়। চাচা যাবেন? বুঝবে উত্তরা 12 নম্বর সেক্টর। ভাড়া মিটারে যা ওঠে তাই দিয়ে। আচ্ছা ঠিক আছে, চল। কি হয়েছে? ও এই বসেন তো, বসেন বসেন বসেন, এখানে বসেন। কি হলো? নেন পানি, নেন পানি। তো চাচা তো, আপনি ঠিক আছে? পানি খান তো। চাচা এরকম আপনি অসুস্থ, আপনি বাসা থেকে বের হয়েছেন কেন? আমার একটা বিপদ, আমার একটা মেয়ে সেই ইউনিভার্সিটিতে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিব, 3 বছরের সেমিস্টার বাকি। স্যার ঘরে অনেক অনুরোধ করছি, ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছি, বলছে 20,000 টাকা লাগবো, তা নইলে আমার মেয়েকে পরীক্ষা দিতে পারবো না। আমি টাকা জোগাড় করতে পারি নাই, এই টেনশনে আমার মাথা ঠিক নাই, আমার খাওয়া নাই, ঘুম নাই, আমি পাগলের মতো হয়ে গেছি। আচ্ছা তুই কি করছিস? টাকা দিচ্ছিস কেন? আচ্ছা ফ্রড হতে পারে, আমরা তো নাকি চিনি না। আজকাল কত রকমের ফ্রড হচ্ছে না চারিদিকে। একজন বাবা তার বাচ্চার পরীক্ষার ফিস নিয়ে কখনো মিথ্যা কথা বলবে না, আর পরীক্ষার ফিস না দিতে পারার কষ্ট আমার কিন্তু ভালো তো জানবে। তোকে নিয়ে আর পারা গেল না, কিন্তু তুই চলবে কি করে? সব টাকাই তো দিয়ে দিচ্ছিস। আল্লাহ একটা পথ বন্ধ করে দিলে 10টা পথ খুলে দেয়। চাচা, চাচা এখানে 20,000 টাকা আছে, আপনি আপনি মেয়ের ফিসটা দিয়েন। আপনার মানুষ না মা, আল্লাহ আপনার ফেরেশতা করে পাঠিয়ে দিছে। এই যুগে সন্তান বাপের 5টা টাকা দেয় না, আর আপনি 20,000 টাকা আমাকে দিয়ে দিলেন। আল্লাহ আপনার ভালো করুক মা, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ মা। আমি প্রতি মাসে কিছু কিছু করে আপনার টাকাটা পরিশোধ করে দেবো মা। আপনি আমি বিরাট উপকার করেছেন, বিরাট উপকার করেছেন। আল্লাহ আপনার ভালো করুন। আমার জন্য দোয়া করেন চাচা। কি কোন মা, অনেক দোয়া করি, সারা জীবন দোয়া করি। আপনি অনেক ভালো মানুষ, আপনি ভালো থাকবেন। পুরো ডায়েরিটাই আপনার কাছে মন্টু মিয়াকে দিয়ে পাঠাতে পারতাম, কিন্তু ভয় ছিল যদি মন্টু মিয়া না পারে, তাই রিস্ক নেইনি। আমার যে শত্রু তার অনেক ক্ষমতা, সে একজন ভয়ানক পিশাচ। তাই আমি আমার ডায়েরির বাকি অংশটা একটা জায়গায় লুকিয়ে রেখেছি। আপনাকে একটা ক্লু দিচ্ছি, মনে করেন এটা একটা ধাঁধা। আমার জীবনটা একটা খোলা বইয়ের মতো, যার কয়েকটা পাতা আপনার কাছে আছে,
অনেক কষ্টে জীবনের নৌকা তীরে ভেড়াতে চেয়েছিলাম, কিন্তু মাঝপথে নৌকা ডুবে হব। ইভান, আগাম হতে কিছু বুঝলাম না রে। আমিও না। এক কাজ করি, ওই মন্টু মিয়াকে পুলিশে ধরায় দিই। পুলিশের পেদানি খেলে সে আরো কি কি জানে সব বের হয়ে আসবে। না, এখনই না। আর আমার মনে হয় না এই লোকের থেকে বেশি কিছু একটা জানে। হিমে সব রহস্য নিজের সাথে নিয়ে গেছে, আর আমার জন্য রেখে গেছে কিছু সূত্র। আসসালামু আলাইকুম। আপনাদের পার্সেল। আমি কোনো পার্সেল অর্ডার করিনি, একটা নেই। কি ব্যাপার, আপনি দরজা লাগাচ্ছেন কেন? আপু মনে হয় চোর। না না, আমি চোর না। ইভান, আপনি এখানে কি করছেন? আপনার জন্য লুবনা মেয়েটা ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে। হ্যাঁ, আমার জন্য লুবনা আত্মহত্যা করেছে, সেটা সবাই জানে, কিন্তু সেটা সত্য না। আমি নির্দোষ। আমার কোনো দোষ নেই, বিশ্বাস করে না। অবশ্য সেটা প্রমাণ করার জন্য আমার কাছে পর্যাপ্ত কোনো প্রমাণও নেই। শুধু আছে এই পৃষ্ঠা দুটো। এগুলো তো লুবনা আপুর হাতের লেখা। এগুলো আপনার কাছে কিভাবে আসছে? এটা যেভাবেই হোক আসছে আমার কাছে, কিন্তু পুরোপুরি আসেনি। এটা একটা ডায়েরি থেকে ছেঁড়া দুটো পাতা। আমার পুরো ডায়েরিটা দরকার, এবং সেটার জন্য আপনাদের সহযোগিতা দরকার। প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ প্লিজ প্লিজ। আমরা কি হেল্প করবো আপনাকে? ইভান, আমি আপনাকে আগেই বলেছিলাম এখানে আপনি কিছুই পাবেন না। পুলিশ এসে সবকিছু নিয়ে গেছে। এই টেবিলটা কার? টেবিলটা আমার, পূর্ণ হয়ে গিয়েছিল তো তাই ওকে দিয়ে দিয়েছি। এই বইটা কার? এটা লুবনার। আপনাকে একটা ক্লু দিচ্ছি। অনেক কষ্টে জীবনের নৌকা তীরে ভেড়াতে চেয়েছিলাম, কিন্তু মাঝপথে নৌকা ডুবে হব। পুলিশ এই বইটা নেয় না কেন? পুলিশ বই নেয়নি, ফোন, ল্যাপটপ আর কিছু জিনিসপত্র নিয়ে গেছে ওর। এই যে বই বিতান, এটা কোথায়? এটা তো ঠিক বলতে পারি না, তবে লুবনা আপু সবসময় নীলক্ষেত থেকে বই কিনতো। দর্শক, সারা দেশে বয়কট ইভানের ফেসে উঠেছে সারা দেশ। এই লুবনা হত্যার পিছনে যে ইভানের হাত, সেটি নিয়ে আমাদের আমজনতা যারা এখন মানববন্ধনে নেমেছে, আমরা এখন তাদের বক্তব্য শুনবো। এই যে লুবনা হত্যার পিছনে ইভানের হাত, সেটা নিয়ে কি বলবেন? বলবো যে ইভান দোষী, তার বিচার চাই। আমরা সবাই লুবনা হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। জনতা ফুঁসে উঠেছে এই ইভানের বিরুদ্ধে। এই ইভানের শেষ পরিণতি কি হয় সেটি জানতে এই তাজা খবরের সাথেই থাকুন। বিচার চাই, 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 বিচার চাই। প্রত্যেকটা নিউজ পোর্টালের নিউজ লিড এখন তোকে নিয়ে হচ্ছে। শিট। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এমন কোনো জায়গা নেই যেখানে তোকে নিয়ে আলোচনা হচ্ছে না। প্রত্যেকটা নিউজ পোর্টালের হেড নিউজ তোকে নিয়ে হচ্ছে। প্রায় 11,72,000 মানুষ পিটিশন দিয়েছে তোর ফাঁসি চায়, আর 5 লক্ষর উপর লোক পিটিশন দিয়েছে যে তোকে রেপিস্ট হিসেবে প্রমাণ করা হোক। চিন্তা করতে পারিস? অসুবিধা নেই, তুই তো সেলিব্রিটি মানুষ, তোকে নিয়ে তো এরকমটা হবেই।
এই ভালো কথা, তুই বাইরে কোথায় গিয়েছিলি? পাগল নাকি? মানুষজন তো তোকে এখন চেনে, তোকে তো পেলে তো একদম পিটিয়ে মেরে ফেলবে। তুই জানিস আমি তো লয়ার, এই জন্য আমার সাথে অ্যাকাউন্টে কত মানুষ মেসেজ করেছে আমাকে থ্রেড দিয়ে, গালাগাল করে। পাগল, গিয়েছিলি কোথায়? ভাই আমি তোকে না বলে ওই মেয়েটার হোস্টেলে গিয়েছিলাম। যদিও আমি কিছু পাইনি এই বইটা ছাড়া, রবি ঠাকুরের একটা বই নৌকাডুবি, এর ভেতরে একটা মানি রিসিট পেয়েছে, সেটাও নীলক্ষেতের একটা বইয়ের দোকানের। তুই পাগল নাকি ইভান? ওই মেয়ের রুম সিজ করেছে না পুলিশ, তুই তো কিছু পাবিও না। আর তুই পাগলের মতো ওখানে কেন গেলি? হ্যাঁ, আমার কাছে মনে হয় আমার জন্য রেখে যাওয়া ক্লুগুলোর মধ্যে এটাও একটা। মানি রিসিট? না ইভান, এগুলি সবই তোর অনুমান। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এটা ছাড়া আমার আর কোনো উপায় আছে ভাইয়া? আমার বইগুলো দেন ভাই। আপনি এতদিন কোথায় ছিলেন? আপনাকে অনেক ফোন দিয়েছি, ফোন দিতে ফোনটা আপনার বন্ধ। জানেন আপনি এই বইগুলি কত কষ্ট করে এনেছি, পাবলিশারকে দিয়ে লেখককে ফোন দেওয়া হয়েছি, তারপরে বইগুলি আসছে। আর একটু ব্যস্ত ছিলাম ভাই। বইগুলি দিয়ে দিব? জি। এই যে প্যাকেট করাই আছেন। টাকা দেয়া আছে? জি, ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো করে দেখো না। আরে কোথাও কিছু নেই, দেখ। আমি বললাম না সবই তোর অনুমান। খামাখায় এত রিস্ক নিয়ে তুই বারবার বাইরে যাচ্ছিস। না ভাইয়া, সব আমার অনুমান না। মেয়েটা আমাকে শুধু শুধু ওখানে পাঠায়নি, কারণ খুব ভালো করেই জানতো যে এই ক্ষমতাবান লোকটার কথা সে বলছে তার মানুষগুলো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই কারণে সে আমাকে ছোট ছোট ক্লু দিচ্ছে, ক্লু দিয়ে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। প্রিয় সাজিদ, তোমার জীবন হোক আনন্দময়। শুভেচ্ছান্তে লেখকের নাম। এই সাজিদটা কে? সাদি, আমি আপনাকে চিনতে পেরেছি। ম্যাডাম বলেছিল আপনি আমাদের বাসায় আসবেন। ও ম্যাডাম এগুলো আপনাকে দিতে বলেছিল। আর আপনার ভিডিও আমি অনেক দেখি, আপনি অনেক ফানি। থ্যাংক ইউ। একবার একটা ইভেন্টে কাজ পেলাম, কোনো একটা কর্পোরেট ইভেন্ট। সেখানে ভলান্টিয়ার লাগবে শুনলাম, এবং শুনলাম সেখানে আপনিও আসবেন। আমি যে শুনে কি খুশি হয়েছিলাম আপনি ভাবতেই পারবেন না যে আমি আপনার কত বড় একজন ফ্যান। আমি যখন প্রচণ্ড ডিপ্রেশনে থাকি তখন আপনার ভিডিওসগুলো দেখি আর খুব হাসি, মনটাই ভালো হয়ে যায়। সেখান থেকে একটু শক্তি পাই আমি নতুন দিনের
নতুন যুদ্ধকে জয় করার। একবার একজনের খুব দাঁত ব্যথা, সো দাঁতে পোকা হয়েছে, সারা রাত ঘুমাতে পারে না, পরের দিন ডাক্তারের কাছে গেছে। তারপর ডাক্তার মানে হাতুড়ে ডাক্তার আর কি। তো ডাক্তার বললো আপনি আগামী 4 দিন শুধু দুধ কলা খাবেন, 5ম দিন থেকে শুধু দুধ খাবেন। সো ডাক্তারের কথা মোতাবেক সে শুধু দুধ কলা খেলো। 5ম দিন গিয়ে সে শুধু দুধ খেলো এবং পোকা তার দাঁত থেকে বের হয়ে তাকে জিজ্ঞেস করছে, কি রে আজকের বিস্কুট নাই? সেই ঘটনা আপনার সাথে ঘটেছে? আপনার সাথে, আপনাদের কারোর সাথে ঘটেছে? Thank you guys for being on my show. সম্প্রতি একটা ঘটনা খুবই ভাইরাল হয়েছে, আপনারা নিশ্চয়ই জেনেছেন। একটা ছেলে আর একটা মেয়ে, ওরা দুজন আসতে পারি ভাইয়া? ভাইয়া অ্যাকচুয়ালি আমি হচ্ছে এই ইভেন্টের একজন ভলান্টিয়ার। তার থেকে বড় কথা হচ্ছে আমি আপনার বিশাল বড় ফ্যান। আপনার কাজে আমার কি ভালো লাগে, আমি আপনার কোনো শোই মিস করি না। আপনার লাইভ শো সব শো আমি অনেক অনেক বেশি দেখেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আপনাকে দেখে আমার খুবই ভালো লাগছে। আপনি যদি কিছু মনে না করেন একটা ছবি তুলতে পারি প্লিজ? হ্যাঁ অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। আরে লুবনা, তুমি এখানে কি করছো? যাও বাইরে যে ওয়েট করো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। জি আসি ভাইয়া। চিন চিন ছবি তুলতেছিল। ইভান ভাই, এই যে আপনার পেমেন্টটা। থ্যাংক ইউ ভাই, আজকের পারফরম্যান্সটা আপনার জোশ ছিল ভাই, পুরা ফাটাইয়া দিছেন ভাই। থ্যাংক ইউ। আপনারা ইন্সপায়ার করলে সামনে আরো ফাটাই দেবো। ফাটাই দিবেন মানে এই সপ্তাহ পরের সপ্তাহ দুইটাই বুকড আপনার জন্য। আর আজকের স্পন্সর কে ছিল জানেন ভাই? না। সাদেক সিদ্দিকী ভাই। তার নজর কারো দিকে পড়লে সে উপরে উঠে। আর উনি তো আপনার হিউজ প্রশংসা করছে, সে তো আপনার হিউজ ফ্যান হয়ে গেছে ভাই। আজকে আপনার কাছে এসে মিট করতে চাইছিল ভাই। হ্যাঁ নিয়ে আসেন না ওনাকে, নিয়ে আসেন। আরে ভাই, বড় লোকের বড় লোকই কারবার, বুঝেন না? খাইয়া হাই হয়ে আছে। কই হয়ে আছে? খাইয়া হাই হয়ে আছে। ও হাই হয়ে আছে? জি জি জি। ভাই আপনার প্রোগ্রামটা কিন্তু ভালো ছিল ভাই। তাহলে আসি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই হয়ে আছে, কই হয়ে আছে? ভাইয়া কি জানি বলবেন বলছিলেন? ও হ্যাঁ লুবনা, তোমার জন্য একটা কাজ আছে। কাজ না ঠিক অ্যাসাইনমেন্ট বলতে পারো। কিরকম অ্যাসাইনমেন্ট? আমাদের এখানে একজন ভিআইপি গেস্ট এসেছেন, তার নাম হচ্ছে শাহেদ সিদ্দিকী। তার কাছে যাবে, একটু তাকে এন্টারটেইন করবে। কিরকম এন্টারটেইনমেন্ট? আর হ্যাঁ কি বলে, তুমি ওনার কাছে যাবে, যে একটু জাস্ট যা লাগে তা একটু সার্ভ করবে, ফুড টুড সার্ভ করবে, আর একটু কোম্পানি দেবে, এই আর কি। ভাই আমি একা যাব? তো তুমি তো একাই যাবে, তোমার সাথে আবার কে যাবে? আর তুমি কি আমাকে মানে উল্টাপাল্টা লোক মনে করতেছো নাকি? শোনো, তুমি কিন্তু আমার বোনের মতো, আর ভাই কখনো কি বোনের সর্বনাশ করতে পারে? ভয়ের কিছু নেই, তুমি যাও। না না এভাবে ভাবছি না, মানে আমি তো আজকে প্রথম, আর আমি কখনো ইভেন্টের কাজ করিও নি, তাই যদি কোনো ভুল হয় তাই ভয় পাচ্ছিলাম। আরে ভয়ের কিছু নাই, এভরিথিং ইজ মাই কন্ট্রোল। তুমি জাস্ট যাবে, যে একটু দেখবে। আর শোনো, উনি হচ্ছেন আমাদের ইভেন্টের স্পন্সর, আর ওনার খেয়াল রাখবে না তো কার খেয়াল রাখবা? শোনো, ওনার থেকে যেন কোনো কমপ্লেন যেন না আসে। আর ওনার যদি একটা কমপ্লেন আসে তাহলে কিন্তু তোমারও টাকা আসবে না, আমারও টাকা আসবে না। সেটা মাথায় রেখে কাজ করবে, ঠিক আছে? যাও। এই নাজিয়া, হ্যালো স্যার, আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি? আপনার কিছু লাগবে? মেক এ ড্রিঙ্ক। সরি স্যার, আমি তো ড্রিঙ্ক বানাতে পারি না। আমি একজন ওয়েটারকে ডেকে দিচ্ছি। তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি। 1 cube ice and alcohol.
স্যার আমি আগে আসলে কখনো বানাইনি। তুমি কি চাচ্ছ আমি তোমার ম্যানেজারকে কল করে বলি তুমি কাজটা করতে চাচ্ছ না? স্যার আমি বানিয়ে দিচ্ছি। স্যার কি করছেন আপনি? তোমাকে আমার অনেক ভালো লাগছে, তোমাকে চেকানো ওয়েতে আমি চাই। স্যার আপনি বুঝতে পারছেন না, আমি এ ধরনের মেয়ে না স্যার। ইউ আর ভেরি প্রিটি গার্ল। স্যার প্লিজ, স্যার কি করছেন আপনি? প্লিজ লিভ মাই হ্যান্ড। তুমি যেতে চাও? ট্রাই করে দেখতে পারো, কিন্তু দরজা লক করো। তোমাকে কেউ বাঁচাতে আসবে না, হ্যাঁ তুমি আর আমি ছাড়া কেউ না। ইউ ক্যান ট্রাই ইট। ট্রাই করতে চাও? যাও। স্যার প্লিজ, স্যার স্যার প্লিজ just leave me, sir. Just leave me. Just leave me. জানোয়ারটা আমাকে চিড়ে খুঁড়ে খেয়েছে। আমি চিৎকার করে সবাইকে ডাকছিলাম, কিন্তু কেউই আসলো না। বাইরে কিছু মানুষও দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল যে তারা আমাকে দেখেও দেখছেন না। আসলে এত জোরে মিউজিক ছিল যে আমার কণ্ঠ আসলে বাহির পর্যন্ত পৌঁছায়নি। ইভান ভাই, আমি আপনাকেও ডেকেছিলাম, কিন্তু আপনিও শুনলেন না। যে ঘটনা ঘটেছে সেটা যাতে ফ্ল্যাশ আউট না হয়, তোমার ভালোর জন্য বলতেছি। সালেক সিদ্দিকী কি করতে পারে সেটা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, কথাটা যেন মনে থাকে। আমার এই ডায়েরি যদি আপনি পেয়ে থাকেন, তবে এটাই ছিল আমার গল্প। আমি পৃথিবীতে নেই, কিন্তু আমি যেভাবে চলে গিয়েছি এভাবে আমি যেতে চাইনি। আমাকে বাধ্য করা হয়েছে। আমার এই মৃত্যুর জন্য যারা দায়ী তারা যেন কখনো ছাড় না পায়। ইভান সাহেব, আপনি তো অসাধারণ কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু জানেন আপনার এই রূপকথার গল্পে কোনো লাভ হবে না। স্যার, আমি অলরেডি সারেন্ডার করে দিয়েছি। দেখেন, আমি আপনার কাজটা দিতে স্যার, আমার শাস্তি হবে, আমি জানি আমার শাস্তি হবে। তেমন একটা অনুরোধ স্যার, প্লিজ এই ডায়েরির লেখাগুলো যে লুবনার, সেটা একটা আবার ফরেনসিক করেন প্লিজ। আর ওর পোস্টমর্টমটা আরেকটা বার করেন স্যার। এই পৃথিবী থেকে দুটো অসহায় প্রাণ চলে গেছে স্যার। আমি হয়তো বা চলে যাব, কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট আপনার কাছে, প্লিজ স্যার। স্যার, অসহায় দুটা মানুষের হত্যার বিচার আমি চাই স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ।
স্যার আমি চাই যারা এর পেছনে আছে তাদের শাস্তি হোক স্যার, প্লিজ। আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন আমি ঠিক জানি না। আমি একটু বাড়াবাড়ি রকমের সৎ, আর এই সততার কারণে না প্রায়ই আমাকে ঝামেলায় পড়তে হয়। দেখি আমি আপনার জন্য কি করতে পারি। যদি আপনি নির্দোষ হন তাহলে আপনার কাছে যেতে হলে আমাকে হয়ে আপনার কাছে যেতে হবে। কিন্তু ইভান সাহেব, যদি আপনি গিলটি হন তাহলে আমি হচ্ছি আপনার সব চাইতে বড় শত্রু। স্যার এত বড় রাঘব বলতে আপনি ধরতে পারবেন? সৎ পুলিশের ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। আর আমার কথা যদি বলেন, বয়স যথেষ্ট হয়েছে, বিয়ে শাদিটা করা হয়নি, বাবা মা নেই, ভাই বোন যারা আছে তারা বিদেশে সেটল, বুঝতেই পারছেন আমার কোনো পিছু টান নেই। আর যাদের কথা বলছেন তারা কি করবে? মেরে ফেলবে তো, এর চেয়ে বেশি তো কিছু পারবে না। কিন্তু আমার কাছে সবার আগে দেশ, সবার আগে কর্তব্য। আর যদি আমি মরি, একা মরব না, 10টাকে নিয়ে মরব। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম, আমি ইভান, এ দেশের একজন নগণ্য কন্টেন্ট ক্রিয়েটর। আমার কাজ আপনাদের সবাইকে বিনোদন দেওয়া, এবং তার বিনিময়ে আমি আপনাদের ভালোবাসা পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। সেটার জন্য আমি চিরকৃতজ্ঞ। রিসেন্টলি আমার সাথে একটা খুব বাজে ঘটনা ঘটে, যে ঘটনার মধ্যে দিয়ে আমি একটা অনেক বড় শিক্ষা পাই, এবং আমি চাই সেই অভিজ্ঞতাটা আপনাদের সবার সাথে শেয়ার করতে। এক অসহায় মেয়েকে একজন নরপশু তার পাশবিক লালসার শিকার করে, যেটার কারণে মেয়েটা সুইসাইড করতে বাধ্য হয়। এবং সেই ঘটনায় আমাকে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সত্য বেশি দিন চাপা থাকে না। বাকি ঘটনা তো আপনারা সবাই জানেন। কিন্তু এই ঘটনার মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি, বুঝতে পেরেছি যে আপন মানুষ ছাড়া এ সময় আসলে পাশে কেউ থাকে না। আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই। আমাদের দেশে, আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো দেখার সাথে সাথেই আমরা রিয়াকশন দিয়ে ফেলি। অ্যাজ আ নেশন আমরা খুব জাজমেন্টাল, খুব জলদি বিচারকের আসনে বসে যাই। বাট ইংরেজিতে একটা কথা আছে, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। এমন অনেক ঘটনা ঘটে যেগুলা দেখে আমরা আবেগপ্রবণ হয়ে এমন প্রতিক্রিয়া দেখিয়ে ফেলি যেটার জন্য মূল অপরাধী আড়ালে চলে যায়, এবং একজন নিরপরাধী মানুষ সে দোষী হয়ে যায় সবার সামনে। আমরা যেন অতি আবেগে বিচারকের আসনে বসে অগ্রিম রায় দিয়ে না ফেলি, একটু ধৈর্য ধরি। এই দেশটা আমাদের সবার। আমরা যদি চেষ্টা করি তাহলে এই দেশটাকে আরো অনেক দূরে নিয়ে যেতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরো অনেক দিন আপনাদেরকে বিনোদন দিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। আই লাভ ইউ অল। Thank you. Thank you so much. আমি আজকে 3-3.5 মাস পর শো করছি। প্রথম দিনের মতো মনে হচ্ছে। প্রথম দিন যেমন নার্ভাস ছিলাম ঠিক সেরকম নার্ভাস লাগে। Now it's time to say goodbye. কিন্তু আজীবনের জন্য না, জাস্ট 1 মাসের জন্য। There's a very good news. আমি আমেরিকা যাচ্ছি একটা শো করার জন্য। Thank you.